বিখ্যাত অটোমোবাইল কোম্পানি হোন্ডার প্রতিষ্ঠাতা সাচিওরো হোন্ডা একবার বলেন, আমার থেকে আপনি সকল টাকা নিয়ে নেন, আমি আগামী কয়েক বছরের ভিতরে আবার ধনী হয়ে দেখাবো। পৃথিবী খ্যাত সেরা সকল ধনীরা এভাবে দাবি করেন, তাদের থেকে যদি সকল সম্পত্তি নিয়ে নেওয়া হয় এবং তাদেরকে নতুন কোনো জায়গায় ছেড়ে দেওয়া হয়, তাও তারা আগামী 5 থেকে 10 বছরের ভিতরে আবার ধনী হয়ে ফিরবেন। চলেন তাহলে সেই প্রশ্ন ধরে খুঁজে বের করার চেষ্টা করি, কি এমন সিক্রেট যা আয়ত্ত করতে মধ্যবিত্তরা ব্যর্থ হয়েছে শতাব্দীর পর শতাব্দী। আচ্ছা, ধনী হতে কে না চায় বলুন? উত্তর যদি সবাই হয় তাহলে কিন্তু আরেকটা পাল্টা প্রশ্ন করাই যায়, তবে কেন এই ধনী হওয়ার প্রতিযোগিতা? বিষয়টি আমরা কয়েকটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, অনেক ধর্মীয় ঐতিহ্যে ঐশ্বর্যকে শুধুমাত্র বস্তুগত সম্পদ দ্বারা সংজ্ঞায়িত করা হয় না, এতে নৈতিক গুণাবলীও অন্তর্ভুক্ত থাকে। সামাজিক পরিপ্রেক্ষিতে সমৃদ্ধি প্রায়শই উল্লেখযোগ্য পরিমাণে সম্পদ বা সম্পদের অধিকারী হওয়ার সাথে জড়িত। এর মধ্যে আর্থিক সম্পদ, সম্পত্তি, বিনিয়োগ এবং বিলাসবহুল পণ্য ও পরিষেবার অ্যাক্সেস অন্তর্ভুক্ত থাকে। সামাজিকভাবে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, একটি সম্প্রদায় বা সমাজের মধ্যে উচ্চ সামাজিক মর্যাদা, প্রভাব এবং প্রতিপত্তি থাকতে পারে। এটি পেশা, শিক্ষা, পারিবারিক পটভূমি অর্জনের মতো কারণের মধ্যে সীমাবদ্ধ থাকে। সবশেষে আসি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। ধনী হওয়া বলতে সাধারণত সমাজের অন্যদের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সম্পদ বা সম্পদ থাকাকে বোঝায়। সেক্ষেত্রে একজন ব্যক্তির আকাঙ্ক্ষা থাকে আর্থিক সম্পত্তি বৃদ্ধি, বিলাসবহুল দ্রব্য এবং উচ্চ জীবনযাত্রার মান। ক্লাব, রিসোর্ট এবং বিনোদনের স্থানগুলিতে অ্যাক্সেস সহ একটি আরামদায়ক জীবনধারা উপভোগ করার মানসিকতা লক্ষ্য করা যায়। আর্থিক স্বাধীনতা এবং সর্বশেষ প্রভাব ও ক্ষমতা। এবার আসা যাক ধনী হওয়ার আসল রহস্যটা কি। খেয়াল করলে দেখবেন, যত বড় বড় বিলিয়ন ডলার বিজনেস বা বিজনেসম্যানরা আছেন, তারা কিন্তু সাধারণ মানুষের কোনো না কোনো একটা প্রয়োজন মেটানোর লক্ষ্যে কাজ করে গেছেন বছরের পর বছর। প্রথম থেকেই কিন্তু তারা এত সম্পদের মালিক ছিল না বা তাদের এত বড় বড় কোম্পানি ছিল না। তারা আস্তে আস্তে কৌশল করে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছেন। সবশেষে ধনীরা কি নিয়ে এত কনফিডেন্স, যা থেকে তারা বিশ্বাস করে তাদের সব হারিয়েও আবার তারা আগের অবস্থানে ফিরে আসতে পারবেন। প্রথমত, ধনীরা স্থিতিস্থাপকতার শক্তি বোঝেন। তারা ব্যর্থতাকে স্থায়ী বিপত্তি হিসাবে নয়, মূল্যবান শিক্ষার অভিজ্ঞতা হিসাবে দেখেন। ক্ষতির বিষয়ে চিন্তা করার পরিবর্তে তা থেকে কি শিখতে পারে এবং কিভাবে তারা সেগুলোকে ভবিষ্যতের প্রচেষ্টায় প্রয়োগ করতে পারে তার উপর ফোকাস করে। দ্বিতীয়ত, তারা অন্যরকম শক্তিশালী উদ্যোক্তা মানসিকতার হয়ে থাকেন। ধনী ব্যক্তিরা প্রায়শই সিরিয়াল উদ্যোক্তা হন, যারা ঝুঁকি নিতে ভয় পান না। তারা সুযোগগুলো খোঁজে যেখানে অন্যরা বাধা দেয় এবং ক্রমাগত নতুন উদ্যোগ ও বিনিয়োগের সন্ধান করে। তৃতীয়ত, তারা আর্থিক শিক্ষা ও সাক্ষরতাকে অগ্রাধিকার দেয়। ধনী ব্যক্তিরা অর্থ ব্যবস্থাপনা, বিনিয়োগ এবং সম্পদ নির্মাণের কৌশল সম্পর্কে ক্রমাগত শেখার চেষ্টা করেন। তারা নিজেদেরকে আর্থিক বিশেষজ্ঞদের সাথে ঘিরে রাখে এবং কার্যকরভাবে তাদের আর্থিক ব্যবস্থাপনায় সক্রিয় থাকে। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীর সকল ধনীরা বলেন তাদের আজকের অবস্থানে আসার পিছনে বইয়ের ভূমিকা অপরিসীম। বইয়ের কথায় যেহেতু আসলাম, সর্বোচ্চ 25% ডিসকাউন্টে যে কোনো বই পেতে ডিসক্রিপশন বা কমেন্টে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারেন। এই তো গেল ধনীদের কাহিনী। এবার আপনার পালা। মনকে স্থির করুন, টাকার পিছনে না ছুটে সমস্যার পিছনে ছুটুন। খুঁজে বের করুন আপনার আশেপাশের যে কোনো একটি সমস্যা যেটার সমাধান প্রয়োজন এবং সেটা আপনিই করতে সক্ষম। একটা সহজ জিনিস বলি, আপনি যদি চান ঘন্টা মাপা টাকা দিয়ে বড়লোক হবেন, তাহলে আপনার একটা ছোট্ট ইকুয়েশন করা প্রয়োজন। সেই প্রয়োজন নিয়ে না হয় আমাদের আরেকদিন দেখা হবে। আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকুন এবং স্বপ্নের পথে এগিয়ে থাকুন। If you like this video, you can hit the subscribe button and also allow the notification.